বেতার বাংলায় স্বাগতম। স্বাগত। আজ আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে যে সাম্প্রতিক সংঘাত, মানে ভারতের কথিত অপারেশন সিন্ধুর আর পাকিস্তানের অপারেশন বুমি অ্যান্ড মারসুস, এর পরে যে পরিস্থিতি সেদিকে একটু নজর দেব। হ্যাঁ, বিশেষ করে এই আঞ্চলিক উত্তেজনা বাংলাদেশের ওপর ঠিক কী প্রভাব ফেলতে পারে সেটা দেখব। তো আমাদের লক্ষ্য হলো এই উত্তেজনার ফলে বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি, সমাজ এইসবের ওপর কী প্রভাব পড়তে পারে, জরুরি বিষয়গুলো একটু সহজ করে বোঝা। আচ্ছা, তাহলে বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই সংঘাত তো আপাতত যুদ্ধবিরতিতে আছে, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু বেশ কিছু গভীর প্রশ্ন রেখে গেছে। এখানে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হলো বাংলাদেশের অবস্থানটা কিন্তু বেশ স্বতন্ত্র। আটলান্টিক কাউন্সিলের রুডাবেহে শহীদ যেমনটা বলছিলেন আর কি, পারমাণবিক শক্তিধর নয় এমন সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশ হয়তো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। কেন? শুধু পাশাপাশি আছি বলে? না, শুধু ভৌগোলিক নৈকট্য নয়, আরও কারণ আছে। যেমন ধরুন, দেশের ভেতরে এই যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, হ্যাঁ সেটা তো আছেই। তার ওপর আগে থেকেই তো অর্থনৈতিক চাপ চলছে, কোভিড, ইউক্রেন যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মার্কিন শুল্কের বিষয়টাও তো আছে। একদম। এই সব কিছুর ওপর এই নতুন সংঘাতের চাপ, পরিস্থিতিটা বেশ জটিল। দুটো পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যখন সংঘাতে জড়ায়, তার ঢেউ তো আসবেই, তাই না? নিঃসন্দেহে। আর শুধু ভৌগোলিক নৈকট্য না, দুটো দেশের সাথেই তো বাংলাদেশের অর্থনৈতিক আর অন্যান্য সম্পর্কও বেশ গভীর। ঠিক, ওই যে পুরনো কথাটা, আপনি আপনার প্রতিবেশীকে বেছে নিতে পারেন না। বাংলাদেশ যেন ঠিক মাঝখানে পড়ে গেছে। যদি এই অস্থিরতা ধরুন আবার বাড়ে বা দীর্ঘস্থায়ী হয়, অর্থনীতির ওপর এর প্রভাবটা কেমন হতে পারে? আমরা তো 7 মে একটা ধাক্কা দেখেছিলাম, তাই না, স্টক মার্কেটে? হ্যাঁ, দেখেছিলাম। সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সূচক প্রায় 3%। অনেক তো। হ্যাঁ, 149 পয়েন্ট নেমে গিয়েছিল। এটা কিন্তু গত 5 বছরের মধ্যে সবচেয়ে বড় পতন ছিল। বলেন কি? হ্যাঁ, মাত্র 9টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল আর 385টার দাম পড়ে গেছিল। বিনিয়োগকারীদের মধ্যে একটা স্পষ্ট আতঙ্ক তৈরি হয়েছিল। এই যে সরাসরি জড়িত না থেকেও অর্থনৈতিক ধাক্কাটা লাগছে, এটাকে কি অর্থনীতির ভাষায় স্পিলওভার ইফেক্ট বা সংলগ্ন প্রভাব বলে? ঠিক ধরেছেন, এটাই স্পিলওভার ইফেক্ট, এক জায়গার ঘটনার ঢেউ যখন অন্য জায়গায় লাগে। দেখুন, ভারত তো বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। শুধু এই বছরেই 2024 সালে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $11.06 বিলিয়ন পণ্য। প্রচুর। আর বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $1.89 বিলিয়ন। আর পাকিস্তানের সাথেও তো সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা চলছিল। বাণিজ্য, কিছু সামরিক সহায়তা, ভিসা সহজ করা, এসব নিয়ে কথা হচ্ছিল। তার সংঘাত যদি আবার শুরু হয়, তাহলে সীমান্ত বন্ধ হতে পারে, সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে, ট্রানজিট রুটে সমস্যা হতে পারে। দুই দেশের সাথেই বাণিজ্য বড় ধরনের বাধার মুখে পড়তে পারে। অবশ্যই পারে। আর এর প্রভাবটা তো শুধু আমদানি রপ্তানির পরিসংখ্যানে আটকে থাকবে না, এটা সাধারণ মানুষের জীবনেও পড়বে। যেমন চালের কথা বলছিলেন? হ্যাঁ, চালের কথাই ধরুন, এটা খুব গুরুত্বপূর্ণ। সরকার তো ভারত আর পাকিস্তান দুই দেশের কাছ থেকেই চাল আমদানির চুক্তি করেছিল, তাই না? ঠিক। এখন যদি সরবরাহ ব্যাহত হয়, এমনিতেই তো দেশে চালের দাম বেশ চড়া। বিকল্প উৎস হয়তো পাওয়া যাবে, কিন্তু সময় লাগবে, খরচও বাড়বে। আর যদি আমরা এটাকে আরেকটু বড় করে দেখি, এই বাণিজ্য ব্যাঘাত দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আরও চাপ সৃষ্টি করতে পারে। এমনিতেই তো নানা চ্যালেঞ্জ আছে। অর্থনীতির এই ঝুঁকির বাইরেও তো আরেকটা চিন্তা আছে, আকাশপথ নিয়ে। হ্যাঁ, আছে। মধ্যপ্রাচ্য বা ধরুন মালয়েশিয়া, এদিকে যাওয়ার অনেক ফ্লাইট তো ভারতের আকাশসীমা ব্যবহার করে। একদম। এখন যদি সংঘাতের জেরে আকাশসীমা ব্যবহারে কোনো সমস্যা হয় বা বিধিনিষেধ আসে, তখন ফ্লাইটগুলোকে পথ বদলাতে হবে, যেটাকে বলে রিরাউটিং। ও আচ্ছা। এটা শুধু অসুবিধাজনক কি না, বেশ খরচ সাপেক্ষ। আমরা তো এর মধ্যেই দেখেছি, সংঘাতের প্রথম দিনেই টার্কিশ এয়ারলাইন্স আর কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটকে পথ বদলাতে হয়েছে। তাই নাকি?
কোথায় গেছে? একটা মাস্কাট হয়ে গেছে, অন্যটা হয়তো ফিরে গেছে বা অন্য কোথাও নেমেছে। এ ফ্লাইটের পথ বদলানোর বিষয়টা কি আগেও হয়েছে, মানে এই অঞ্চলে? হয়েছে তো। 2019 সালে বালাকোট বিমান হামলার পর পাকিস্তান যখন তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তখন জানা যায় ভারতীয় বিমান সংস্থাগুলোর নাকি প্রায় 540 কোটি রুপি লোকসান হয়েছিল শুধু এই পথ বদলানোর কারণে। তার মানে এই অতিরিক্ত খরচটা শেষমেশ এয়ারলাইন্স আর যাত্রীদের ঘাড়েই চাপে। মূলত তাই। তাহলে তো শুধু বড় বাণিজ্য নয়, সাধারণ মানুষের যাতায়াতের খরচও বেড়ে যেতে পারে। বিষয়টা সত্যি ভাববার মতো। আচ্ছা, অর্থনীতির কথা হলো, যাতায়াতের কথা হলো, এবার আসি কূটনীতির প্রশ্নে। এখানে বাংলাদেশ কিভাবে ব্যালেন্স করবে? পরিস্থিতিটা তো বেশ ডেলিকেট, তাই না? খুবই সংবেদনশীল পরিস্থিতি। দেখুন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। হ্যাঁ। আবার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা চলছিল। এর সাথে আবার যোগ করতে হবে দেশের ভেতরে ভারত নিয়ে মানুষের ভাবনা চিন্তা। অনেক সময় বেশ জোরালো ভারত বিরোধী মনোভাবও দেখা যায়। ঠিক, এই সবগুলো মিলিয়ে পরিস্থিতিটা জটিল। তাহলে তো যে কোনো এক পক্ষ বেছে নেওয়ার জন্য একটা অদৃশ্য চাপ তৈরি হতে পারে, তাই না? বাংলাদেশ কি সেটা চাইবে? অবশ্যই এড়াতে চাইবে, কারণ কোনো পক্ষকেই অসন্তুষ্ট করার ঝুঁকি নেওয়ার মতো অবস্থা বাংলাদেশ সম্ভবত নেই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের শাফকাত মুনির যেমনটা বলছিলেন, এই সময়ে বাংলাদেশের উচিত হবে অত্যন্ত সতর্ক থাকা। মানে কোনো রকম উস্কানিমূলক বা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এড়িয়ে যাওয়া। একদম, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে, বিশেষ করে যখন দেশের ভেতরের পরিস্থিতি নিয়েও সরকার কিছুটা চাপে আছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। জাতীয় স্বার্থ রক্ষা করে এই কূটনৈতিক দড়ি টানাটানির খেলা বাংলাদেশ কিভাবে সামলাবে, সেটাই দেখার বিষয়। এর বাইরেও কি আর কোনো উদ্বেগের জায়গা আছে? একটা ঘটনার কথা বলা যায়, যদিও এর সাথে সংঘাতের সরাসরি যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়। কোনটা? সংঘাত চলার সময়ই খবর এসেছিল যে ভারতের বিএসএফ নাকি প্রায় 125 জন মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। ওহ, কেন? কারণটা স্পষ্ট নয়, তবে সময়টা দেখুন, ঠিক সংঘাতের সময়ে। এটা কি কোনো ধরনের পরোক্ষ চাপ বা কোনো সংকেত? ভাবনার বিষয়। আর কাশ্মীর ইস্যু, এর সংবেদনশীলতা তো অনেক বেশি। একদমই। এই সংঘাতের মূলে তো কাশ্মীর, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ায় কাশ্মীরের মানুষের প্রতি এক ধরনের সহানুভূতি থাকাটা স্বাভাবিক। কিন্তু উদ্বেগের বিষয় হল, কিছু মহল হয়তো এই সংঘাতকে খুব সরলভাবে হিন্দু বনাম মুসলিম লড়াই হিসেবে দেখানোর চেষ্টা করতে পারে। সেটা তো বিপজ্জনক হতে পারে। খুবই বিপজ্জনক। এর আঁচ যদি দেশের ভেতরে পড়ে, তাহলে সেটার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য খুবই ঝুঁকির কারণ হবে। তাহলে মোদ্দা কথা যা দাঁড়াচ্ছে, এই ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ সরাসরি মাঠে না থাকলেও এর প্রভাব কিন্তু অনেক দিকে পড়ছে। অর্থনীতি, যাতায়াত, কূটনীতি, এমনকি দেশের ভেতরের সামাজিক স্থিতিশীলতার ওপরেও এর ছায়া পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ঠিক। যদিও যুদ্ধবিরতিটা আপাতত কিছুটা স্বস্তি দিয়েছে, কিন্তু মূল সমস্যাগুলোর তো সমাধান হয়নি, তাই না? না, তা হয়নি। তাই একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে। এই অঞ্চলের স্থিতিশীলতা বাংলাদেশের জন্য যে কতটা জরুরি, এই ঘটনাগুলো সেটা আবার মনে করিয়ে দিল। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একটা চাপা উদ্বেগ থাকবেই। এখানেই হয়তো মূল প্রশ্নটা লুকিয়ে আছে। এই যে আপাত যুদ্ধবিরতি, এর পরেও এই অঞ্চলের ভূরাজনৈতিক খেলার নতুন সমীকরণ, এটা বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলগত ভাবনাকে ভবিষ্যতে কতটা আর কিভাবে প্রভাবিত করতে পারে, এটা নিয়েই হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে। সেটাই। এই ছিল আজকের বেতার বাংলা। গুরুত্বপূর্ণ ও আপডেট তথ্যের জন্য বেতার বাংলার সাথেই থাকুন, শুনতে থাকুন, ভাবতে থাকুন। ধন্যবাদ।